কেন ৭১ সালের পর থেকে পাকিস্তানের এই নো অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে গেছিল, কারণটা কি ছিল? ভেরি সিম্পল, এটা তো ট্রাই সার্ভিস 1971 অপারেশন যেটা ছিল, আপনার ট্রাই সার্ভিসেস অপারেশন ছিল। আপনার পাকিস্তান মেনল্যান্ড, ওয়েস্ট পাকিস্তান আর ইস্ট পাকিস্তান যেটা আমাদের বাংলাদেশ আছে, ওখানে কোনো এয়ার কানেক্টিভিটি ছিল না। ওটা ওটা আমাদের মাটি দিয়ে যাওয়ার কথা ছিল, ওটা শেষ। অন্যদিকে চায়না দিকে যেতে পারো না, মায়ানমার হয়ে যেতে ওরা, মায়ানমার তারপরে সাউথ ইস্ট এশিয়া হয়ে ওরা বাকি অনেক লম্বা সার্কিট হয়ে যেত, তার মানে এক্সপোজ হয়ে যেত। তাহলে এটা শেষ। তারপর ছিল আপনাদের, যদি আমরা নেভাল ব্লকআউট করার পর যতগুলো পাকিস্তান আর্মি নিয়াজি সাহেবের যতগুলো রিইনফোর্সমেন্ট ছিল, আপনি হামদুর রহমান কমিশন রিপোর্ট যেটা মুশারফ রিলিজ করলেন এই 1971-এ, এটা যা যুদ্ধ হয়েছিল, ওর একটা কমিশন বসেছিল পাকিস্তানে, যেটা আমরা বলি জাস্টিস হামদুর রহমান কমিশন রিপোর্ট, দু পার্টে ছিল। ওর মধ্যে বলা হয়েছিল যে নিয়াজি যুদ্ধ ছাড়া ওখান থেকে পানের বিজনেস করতেন, ও বিজনেস গুলো বন্ধ হয়ে গেছিল। কেন? যে আমরা ব্লকেট করে দিয়েছিলাম। যে কোনো জাহাজ, যে কোনো সামরিক জাহাজ, যদি ওই গাজীর কথাটা তো আপনি জানেন, বিশাখাপত্তনমের কাছে ছিল, ও তো আসছিল আমাদের উপর অ্যাটাক করার আগে, কিন্তু ডিট্যাক্ট হয়ে পিএনএস পাকিস্তান নেভাল শিপ গাজীকে যেভাবে ডুবিয়ে দেওয়া হলো, এইটা আমাদের ইতিহাসের পাতায় এটা গর্বিত আমরা আছি। আমরা বলে দিচ্ছি, পুরো বিশ্বকে দেখালাম কি সাবমারিনকে কি করে সাঙ্ক করা হয়, কি করে ওদেরকে নষ্ট করা হয়। রাইট? এরা চাইছে যে আবার এসে আমাদের থ্রেট পারসেপশনটা বাড়িয়ে দিক। কেন? যে সিকিউরিটি একটা জিনিস আছে যার মধ্যে অনেকগুলো পয়সা লাগে, এর কোনো স্পিন অফ আছে, কিন্তু এটা ভিজিবলি দেখা যায় না। আমরা এই বঙ্গোপসাগরকে আমরা আবার উত্তপ্ত করতে চাই না, এরা উত্তপ্ত করতে চাইছে। তাই যে পাকিস্তান নেভেল যতগুলো সিনিয়র অফিসার আছে এখন বড় বড় কথা বলছে যে আমাদের হ্যাঙ্গর ক্লাস এসে গেছে, এই জুন মাসে ডিসেম্বরে আমরা দ্বিতীয় পাবো, আর এই আমাদের এতে আছে সাগরে, আমরা আবার আমরা পাঠাবো, যেটা আপনার বাংলাদেশ যাবে। আমার মনে হয় না বাংলাদেশের যারা নেভেল আছেন, বাংলাদেশের যারা ডিফেন্স মিনিস্টার আছেন বা প্রাইম মিনিস্টার আছেন, এরকম কোনো একটা অ্যাক্টিভিটি উনি করবেন। কেন? যে জানেন, সব থেকে বড় জিনিস পাকিস্তানি জাহাজগুলো, সামরিক জাহাজ, ইউরোস টাইমে আমরা যদি একটু ভারতের আঙ্গিকে এবার আলোচনায় আসি, আমরা যদি ভারতের আঙ্গিকে এবার একটু আলোচনায় আসি, ইতিমধ্যে সিপ্রির একটা রিপোর্ট বলছে যে, রিপোর্ট অনুযায়ী ভারত প্রথমবার 12টা পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে। এর কারণটা কি? পাকিস্তানের এই স্টেপ, সেটা কি ভারত তাহলে আগে থাকতে জানতো? দেখুন, এটা সিপ্রি রিপোর্ট আছে, ওরা যারা সিপ্রি রিপোর্ট লিখেছে আমি ওটা ডিসপিউট করব না, কিন্তু যারা বম নিয়ে কাজ করে ওরা জানেন, যারা নিউক্লিয়ার বম নিয়ে কাজ করে ওরা জানেন যে নিউক্লিয়ার মিসাইল এরকম ডিপ্লয় হয় না। আমরা আমেরিকা রাশিয়া না, আমাদের সেফগার্ড আছে আনডাউটেডলি। তাই অ্যাকচুয়ালি আপনার কাছে তিনটে সিস্টেম আছে। একটা নিউক্লিয়ার মিসাইল মোতায়েন করার জন্য তিনটে সিস্টেমকে একসঙ্গে রাখতে হয়। রাইট? প্রথম জিনিসটা হলো আপনার যেটা নিয়ে যাবে ইন্ধন, মিসাইলে যেটা পেছন দিকে আছে, আমরা প্রপোলশন যেটা বলছি, আমাদের অগ্নি 6 মিসাইল যেটা আমরা বলছি নিউক্লিয়ার ক্যাপেবল মিসাইল, তাহলে একটা অগ্নি 6 মিসাইল সিস্টেম ওর প্রপোলশন সিস্টেম কোনো জায়গায় লুকিয়ে আমাদের আন্ডারগ্রাউন্ডে রাখতে হবে। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, ওর মধ্যে একটা গাইডেন্স সিস্টেম আছে। গাইডেন্স মানে যেখানে আমাদের টার্গেট আছে, চায়না হোক, পাকিস্তান হোক, খোলাগুলি বলা হোক, পাকিস্তান বা চায়নার যেটা স্ট্র্যাটেজিক টার্গেট আছে, ইসলামাবাদ আছে, বা যে ওদের মিলিটারি হেডকোয়ার্টার্স বা ওদের আন্ডারগ্রাউন্ড বাংকার যেটা আছে, যেখানে ওদের 117 নিউক্লিয়ার ওয়ারহেড রাখা আছে, সারগোডা যেটা নষ্ট হলো, নূর খান বেজ যেটা নষ্ট হলো, তো ওই গাইডেন্স সিস্টেমটা ফুল প্রুফ হোক, যার মধ্যে কোনো ইলেকট্রনিক ওয়ারফেয়ার ওটা জাম না করতে পারে। তো দ্যাটা দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছে নিউক্লিয়ার ওয়ারহেড। এটা নিউক্লিয়ার ওয়ারহেড, এটা খুবই, এটা মিনিয়েচারাইজড নিউক্লিয়ার ওয়ারহেড, এটা ট্রিগার মেশিন আছে। এটা কিন্তু নাগাসাকি, হিরোশিমার মতন আজকাল বোমা হয় না। এইটা যে ট্রিগার সিস্টেমটা আলাদা আছে, আর নিউক্লিয়ার ফিসাইল মেটেরিয়ালটা আলাদা আছে। আর এটা কবে যোগ হয় জানেন? যখন আমাদের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি ফুল ফ্লেজ কমিটি বলে ইয়েস উই নিড টু ইন্টিগ্রেট দ্যাট। মনে আছে তো আমাদের একটা মিসাইল মিসফায়ার হয়ে আপনার পাকিস্তানে গেছিল 2 বছর আগে। তাহলে এই মিসাইলগুলোর কাছে এতগুলো সেফটি আছে, এতগুলো জিনিস আছে, যে আমরা 12টা মিসাইল যদি নিউক্লিয়ার টিপড মিসাইল, আমরা যদি টিপড মিসাইল মানে ফিটেড মিসাইল, নিউক্লিয়ার ওয়ারহেড ফিটেড মিসাইল, ওটা আমরা রেডি করে রাখবো। আজকে যুগে আমাদের কান্ট্রিতে যেরকম আমাদের নো ফার্স্ট স্ট্রাইক যেটা আছে, ওর পলিসির মধ্যে এটা সম্ভব নয়। আমি এটা ডিসপিউট, আমি এটা করছি, আমি কন্ডেম, এটা আমি ডিনাই করছি কি এরকম কোনো কথা নেই। আপনার মনে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পার্লামেন্টে কথা বলেছিলেন কি যদি কেউ আমাদের উপরে নিউক্লিয়ার হামলা করে আমাদের 10 লক্ষ 15 লক্ষ লোক মারা যাবে। কিন্তু যখন ইন্ডিয়া একটা রেসপন্স দেবে, পাকিস্তান
বিশ্বের যেটা এই আছে অ্যাটলাস আছে মানচিত্র আছে ওখান থেকে মুছে যাবে। তার মানে আমরা বারবার আমাদের নিউক্লিয়ার যেটা ডক্ট্রিন আছে, যেটা ওয়েল রেড বাই দ্য পার্লামেন্ট, যেটা ভেটেড আউট বাই দ্য পার্লামেন্ট, যারা এটা জানে, আমি এর থেকে বেশি মুখ খুলবো না, যারা জানে যে এরকম একটা নিউক্লিয়ার টিপড মিসাইল রেডি করে 12 জায়গায় মোতায়েন করা আজকের টাইমে আমার মনে হয় না যে ক্যাবিনেট এটা অ্যাপ্রুভাল দেয়, বাস বি আর রেডি। তার মানে একটা জায়গায় আমাদের অগ্নি 6 রাখানো আছে, ওর মধ্যে হয়তো ওদের গাইডেন্স সিস্টেম রাখানো আছে, অন্যদিকে আপনার একটা ট্রিগার রাখানো আছে, আর অন্য জায়গায় মিসাইল ম্যাটেরিয়াল আছে। এই তিনটে জিনিস যখন যোগ হবে না তত পর্যন্ত আমরা বলবো না কি দ্যাট মাই নিউক্লিয়ার মিসাইল ইজ রেডি টু ফায়ার স্যার, উই আর রেডি টু ফায়ার। একদম, কিন্তু কোথাও গিয়ে স্যার এই যে বঙ্গোপসাগরটাকে টার্গেট করার কারণ কি এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেই অঞ্চলটাকে কি তাহলে পাকিস্তান টার্গেট করছে? কারণ এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু ভারতের কাছেও একটা অত্যন্ত ভূকৌশলগত একটা গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে কিভাবে বঙ্গোপসাগর ভারতের কৌশলগত সুবিধে নিশ্চিত করে, বিশেষ করে যদি আমরা এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটাকে আলোচনায় আনি এবং পাকিস্তানের বঙ্গোপসাগরে এই সাবমেরিন মোতায়েনের পরিকল্পনাটাকে সামনে রেখে আমরা অঞ্চলটা দেখাচ্ছি এই যে ব্ল্যাক মার্ক করে পিঙ্ক কালারের যে অংশটা, অর্থাৎ গোলাপি যে অংশটা, এই যে বঙ্গোপসাগর, এই অংশটা আমরা দেখাচ্ছি, এবং এই রকম একটা জায়গাতেই কিন্তু পাকিস্তান পরিকল্পনা করেছে যে তারা সাবমেরিনটাকে সেখানে মোতায়েন করবে। দেখুন, পাবলিক পারসেপশন আলাদা আছে, কিন্তু পাকিস্তানের কাছে নিউক্লিয়ার কমান্ড অথরিটি যেটা আছে, দে আর নট রেসপন্সিবল, দে আর ইরাটিক। ওদের মধ্যে কোনো এখন কে কন্ট্রোল আছে পাকিস্তানে আমরাও জানি না। প্রধানমন্ত্রী কন্ট্রোলে আছেন শাহবাজ শরীফ? না। ওনে আসিফ মুনি পুরো কন্ট্রোলে আছেন? না। ওখানে হচ্ছেটা কি আমরাও জানতে পারছি না। আপনি নর্থ থেকে সাউথের দিকে যদি আপনি পাকিস্তানে যান, এইটাই যেটা আপনি ফ্রিঞ্জ স্টেট গুলো দেখছেন, ওদের গিলগিট বালতিস্তান ইলেকশন হয়েছে, প্রবলেম। পাক অকুপাইড কাশ্মীরে আপনার আওয়ামী অ্যাকশন কমিটি নিয়ে প্রবলেম, ওখানে বারবার বলছে কি তুমি আমাদের 53 যেটা সিটের জন্য ইলেকশন হলো, ওর মধ্যে 12টা সিট বাইরে যাবে কেন, ওখানে প্রবলেম আছে। খাইবার পাখতুনখোয়া যেটা আমরা বলছি, ওখানে প্রবলেম আছে, ওখানে আপনার টিটিপি লড়ছে। আর বলুচিস্তানেও প্রবলেম আছে, ওরা বলছে আমরা পাকিস্তান আমাদের মিনারেল রিসোর্সেস যিনি নিয়ে যাচ্ছে আমাদেরকে কিছু দিচ্ছে না। তো ইন্টারনাল কন্ট্রাডিকশন এত আছে পাকিস্তানের মধ্যে আজকে ডেটে, আজকে জুন মাসে। আর এই দেখুন না, এই দেখুন, এই যে ইরান আমেরিকা চুক্তি হলো, কোথায় আছে ডিজিটাল সিগনেচার, কোথায় আছেন শাহবাজ শরীফ, কোথায় আছেন মাই ফেভারিট ফিল্ড মার্শাল? এই G7 এ বসে আমেরিকান প্রেসিডেন্ট বললেন ইফ সামবডি অ্যাটাকস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিকে তাকিয়ে বললেন ইফ সামবডি অ্যাটাকস হিম আই উইল কাম ফর হিম। তার মানে কি হলো, একটা বিগার ইকোনমি, একটা স্মলার ইকোনমি। আমাদের ইকোনমি ইজ থ্রাইভিং ইকোনমি, ওয়ার্ল্ড 4th 5th 3rd যা আপনি বলেন। অন্যদিকে পাকিস্তান বা বাংলাদেশের ইকোনমিক হোক, ওর ইকোনমিকটা ফেলিং ইকোনমিক। ওরা আপনার যতগুলো লোন আছে ওর মধ্যে চলছে, এডের মধ্যে চলছে। তাহলে যে কোনো ওয়ার্ল্ড আছে, আমরা তো যে ওরা আমাদের সঙ্গে থাকবে ওদের সঙ্গে থাকবে না, দ্যাট ইজ পয়েন্ট না। পাকিস্তানের মধ্যে এত ইন্টারনাল কন্ট্রাডিকশন হয়ে গেছে, এত প্রবলেম হয়েছে, বলুচিস্তান কবে দাঁড়িয়ে যাবে, নর্থ ওয়েস্ট প্রভিন্স কবে চলে যাবে, বা গিলগিট বালতিস্তান বা পাক অকুপাইড কাশ্মীর কবে আলাদা হবে, আমরাও জানি না। আমরা এসব জানি না, আমরা এসব করতে চাই না।